শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল ঢাকা, চিঠি পেয়েছে দিল্লি, কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চেতনার কথা বলে বাংলাদেশকে ইজারা দিয়েছিল শেখ হাসিনা, ষড়যন্ত্র রুখতে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের। স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করে। বিদ্যুৎ পৃষ্ঠে নিহতের ঘটনাকে হত্যা দেখিয়ে ট্রাইব্যুনালে মামলা, ক্ষুব্ধ খোদ নিহতের বাবা, তদন্তে অব্যাহতির আশা। আমার এই কাগজপাতি নিয়েছে, ও যে চাচ্ছে দিচ্ছি, অথচ এই কাগজপাতি নিয়ে কারাই মামলা করছে আমি কিছুই জানি না বাবা, আমি অন্ধ, আমার চোখ একটা চোখ আছে। চাঁদপুরে মেঘনায় জাহাজে মিলল 7 মরদেহ, আহত একজনকে হাসপাতালে ভর্তি। ডাকাতের হামলায় মৃত্যু বলছে পুলিশ। অস্তিত্ব সংকটে ঐতিহাসিক দেওয়ানবাড়ি কমপ্লেক্স মসজিদ, নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট ও নানা স্থাপনা সংরক্ষণের দাবি। সিলেটে এনসিএল টি-20 ফাইনালে দুপুরে মুখোমুখি রংপুর ও ঢাকা মেট্রো, প্রথম শিরোপা জিততে মুখিয়ে দিল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছে আমি ফারজানা নীলা। শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ। ঢাকার পাঠানো চিঠি গ্রহণের খবর নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র। এর আগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, বিচার ব্যবস্থায় মুখোমুখি করতেই এই উদ্যোগ। জান্নাতুল মোহনার প্রতিবেদন। 5ই আগস্ট ভারতে পালিয়ে যাবার 4 মাস পর অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেই শুরু হয় নানা আইনি পদক্ষেপ। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে নোট ভার্বাল পাঠানো হয়েছে। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। এর আগে সকালে পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। ফেরত পাঠানোর ব্যাপারে তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফেরত আনা হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিল শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। রংপুরের সদর উপজেলায় এক পথসভায় তিনি কথা বলেন, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত। খুন করা হয়েছে শীর্ষ 11 নেতাকে, যা জুডিশিয়াল কিলিং। মামলা করা হয়েছে হাজার হাজার, জেলে গিয়েছেন জামায়াতের লাখো নেতাকর্মী। আগের স্বাধীনতার পরে 23 বছর আর 71-এর পরে 53 বছর, এই 76 বছর সময় জাতির কপাল থেকে চলে গিয়েছে। কিন্তু বাস্তবে মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে তাদের মর্যাদা থাকা দরকার, যেভাবে তাদের অধিকার পাওয়া দরকার, যেভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল, যেভাবে অর্থনীতি মজবুত হওয়ার কথা ছিল, সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল, তার কোনো কিছুই আমরা হাতে পাইনি। স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। শত শত নেতাকর্মী খুন করেছে, আলিম উলামাকে খুন করেছে। বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করলো, পরিবারের সদস্যদেরকে হত্যা করলো, হত্যা করে লাশগুলা ড্রেইনে ভাসায় দিল। পরিবর্তন ও সংস্কার চাইলে আবারও 5 আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের অধিকার, ভাতের অধিকার ও ন্যায় বিচারের জন্য নেতাকর্মী সহ সাধারণ মানুষকে মাঠে নামার জন্য আহ্বান করেন তিনি। সোমবার ঠাকুরগাঁয়ে বিএনপির জনসভায় কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু।
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ। সোমবার সকাল থেকেই জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। একে একে আসতে থাকে মিছিল। প্রিয় দলের নির্বাচনী প্রতীক ধানের শীষে অনেকেই রাঙান নিজেকে। দুপুর নাগাদ বাড়ে নেতাকর্মীদের ঢল। জনসভা মাঠ রূপ নেয় মহাসমাবেশে। বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরিবর্তন আর সংস্কার চাইলে আবারও 5ই আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার ও ন্যায় বিচারের জন্য নেতাকর্মী সহ সাধারণ মানুষকে মাঠে নামারও আহ্বান জানান তিনি। 5ই আগস্ট সবাইকে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে গিয়ে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার চাওয়ার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। এ সময় দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলতেছে, এই কথাগুলো বলা বন্ধ করেন। বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে, উত্তেজনামূলক কথা বলে, বিভ্রান্তি ছড়ায়, দেশের মানুষকে আর বিভ্রান্ত করবে। বিএনপি মহাসচিব বলেন, এদেশে সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, কোনো সাম্প্রদায়িকতা নেই। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। শান্তিতে একটা নির্বাচন করতে চাই। জুলাই আগস্ট বিপ্লবে জীবন বাজি রেখে শিক্ষার্থীদের সাথে থেকেও মামলার আসামি খুলনার এক বিএনপি নেতা। মামলার বাদী জানেই না আসামি কতজন বা কি বা তাদের পরিচয়। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত ব্যক্তিকেও হত্যা দেখিয়ে মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 16তম পর্ব। অনুসন্ধান করেছেন খুলনা প্রতিনিধি নূর ইসলাম রকি, জানাচ্ছেন MA আজিম। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগ মুহূর্ত। খুলনা যেন রণক্ষেত্র তখন। তার মধ্যেই শিক্ষার্থীদের বাঁচাতে শুধু নিজে ছুটে যাননি, সবাইকে এগিয়ে আসার এমন আকুতি খুলনা মহানগর বিএনপির কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠুর। খুলনার প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান, আমাদের সন্তানদের বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আমরা একটা বাবার আত্মনাদ, বাবার কষ্ট বুঝতে হবে। অথচ তখনকার হামলা আর বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি এখন তিনি নিজেও। আমরা ওই আন্দোলনটায় সম্মুখীন ছিলাম, এই লড়াইটাকে অনেকে ভালোভাবে মেনে নেয় নাই। শুধু মিঠু নয়, বিএনপির অনেক নেতারাই আসামি হয়ে আছে বিএনপির অফিস ভাঙচুরের। অনেকেই আবার শিক্ষার্থীদের পক্ষে থেকেও হয়েছেন আসামি। কে বা কারা আমার ওই যে বিএনপির আমরা যে অফিসে, সেই অফিসেরই পুরানো মামলা আমারে নাম জড়াই দিছে আর কি। এটা কি উদ্দেশ্যে করছে সেটা আমরা সত্য জানি না, কিন্তু এটা যদি প্রশাসন ওই খোঁজ খবর নেয়, কি তদন্ত করে, সেটা সত্যটা বেরোয় আসবে। মামলার বাদী বলছে, কে কিভাবে আসামি হয়েছেন তা জানেনই না তিনি। এটা আপনার মানে চারিদিকে নামগুলো আসছে তো, আর কে কোন পাশ দিয়ে দিচ্ছে এইটাই। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের ঘটনাকে হত্যা দেখিয়ে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা নিয়ে ক্ষুব্ধ খোদ নিহতের বাবা। ট্রাইব্যুনালে মামলা হয়েছে তো আমি কিছুই জানি না তো মামলার কারা করলো আল্লাহ জানে। আমার এই কাগজপাতি নিয়েছে ও যে চাচ্ছে দিচ্ছি, অথচ এই কাগজপাতি নিয়ে কারাই মামলা করছে আমি কিছুই জানি না বাবা। আমি অন্ধ, আমার চোখ একটা চোখ আছে। এমন মিথ্যা মামলা আর রমরমা বাণিজ্যের বিষয়ে অবগত পুলিশ বলছে, তদন্তে অব্যাহতি দেয়া হবে নিরপরাধীদের। আমরা এটা হচ্ছে তদন্তের বিষয়, তদন্ত না করে আসলে ফাইনালি তদন্ত না করে বলাই যায় না যে কে কতটা জড়িত। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন থানায় জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় 16টি মামলা হয়েছে। এতে 2000-এরও বেশি আসামি করা হলেও অধিকাংশরাই ঘটনার সাথে সম্পৃক্ত না। MA আজিম, দেশ টিভি, ঢাকা। চাঁদপুরের মেঘনায় থেমে থাকা জাহাজে মিলল 7 জনের মরদেহ। কিভাবে ঘটল এই হত্যাকাণ্ড আর এই 7 জনের পরিচয় বা কি, তা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরে ঘটতে পারে এমন হত্যাকাণ্ড। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মেঘনার মাঝখানে নোঙর করা জাহাজ আল বাকিরা।
আলাদা আলাদা কেবিনে চাদর কম্বল দিয়ে ঢেকে রাখা কয়েকজনকে। মনে হচ্ছিল তারা ঘুমাচ্ছে। কাছে গিয়ে দেখা যায় তাদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন। পরে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। মুমূর্ষু অবস্থায় আরও 3 জনকে ভর্তি করা হয় চাঁদপুর সদর হাসপাতালে। সেখানে মারা যান আরও 2 জন। সব মিলিয়ে নদীতে ঝরল 7 জনের প্রাণ। এই রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে চাঁদপুরে। এখানে একটা জাহাজ ঠেকা অবস্থায় আছে, এটা দেখে আমরা এখানে আসলাম যে হয়তো জাহাজ ঠেকছে। পরে বিএসএফে যোগাযোগ করে শোনা গেল যে ডাকাতি হয়েছে। প্রতিনিয়ত এই জিনিসটাগুলো হচ্ছে। এখানে এই জাহাজটা যখন ঠেকা তখন আমার ক্যাপ্টেন বিএসএফে 16 নম্বর চ্যানেলের ভিতরে জানতে পারলো যে জাহাজটা ডাকাতি হয়েছে এবং 8 জন স্টাফকে কূপ হয়ে তারা হত্যা করছে। সোমবার দুপুরে 999-এ কল পেয়ে চাঁদপুরের হাইমচরের ঈশানবালা এলাকায় উদ্ধার কাজ চালায় নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। জানা যায় সারবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার জানান, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। সন্দেহ শত্রুতা থেকে ঘটতে পারে এমন হত্যাকাণ্ড। প্রত্যেকটা রুমে রুমে মৃতদেহগুলো পেয়েছি। ঘুমন্ত অবস্থায় মারা হয়েছে এরকম মনে হয়েছে। এটা পূর্ব শত্রুতা বা এইরকম একটা কিছু হতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে, যেটা তদন্তের সাপেক্ষে বের হয়ে আসবে। এই ঘটনায় এখনো থমথমে চাঁদপুর। প্রক্রিয়াধীন আইনি ব্যবস্থা। দেখেন, আমাদের এখানে নিয়মিত টহল চলে আর কি, আমাদের কোস্টগার্ডেরও চলে, আমাদের নৌ পুলিশেরও চলে। তবে আজকের এই ঘটনার পরে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এখানে যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরো বাড়াতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাল 2024 অর্জনের পাশাপাশি আছে হারানোর বিয়োগ গাথাও। চলে গেছেন অনেক গুণীজন। সে তালিকায় আছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে আলোচিত রাজনীতিক। 24-এ হারানোর বিয়োগ গাথা জানাচ্ছেন হাসান মাহমুদ। শেষ হতে চলল আরও একটি ক্যালেন্ডারের পাতা। নানা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে বাংলাদেশের 2024। এ সময় বাংলাদেশ হারিয়েছে অসংখ্য গুণীজনকে। এবছর 5 অক্টোবরে মারা যান সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। পেশায় চিকিৎসক হলেও দেশের রাজনীতি ও সংস্কৃতিতে তার অবদান ছিল অসামান্য। 21 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের খ্যাতিমান সাংবাদিক, শিক্ষক ও প্রাবন্ধিক 21-এ পদকপ্রাপ্ত ভাষা সৈনিক আব্দুল গফুর। চলতি বছর 11 মে পরপারে পাড়ি জমান কমিউনিস্ট আন্দোলনের প্রবাদ পুরুষ, তাত্ত্বিক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক হায়দার আকবর খান রণ। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর 16 অক্টোবর মারা যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। হারানোর তালিকায় আছেন দেশের প্রখ্যাত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গেল 13 ডিসেম্বর মারা যান প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। 16 জানুয়ারি মারা যান কলামিস্ট, সাংবাদিক ও দৈনিক দিনকাল সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী। চলতি বছর 24 জুলাই মারা যান দেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মাইলস ব্র্যান্ডের লিড গিটারিস্ট শাফিন আহমেদ। 13 মার্চ নিভৃতে পাড়ি জমান বাংলা সঙ্গীতের নক্ষত্র গীতিকার ও সুরকার সাদি মোহাম্মদ। 12 ডিসেম্বর মারা যান 21-এ পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। 20 ডিসেম্বর মৃত্যু হয় সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, কুড়িগ্রামে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় নেমে এসেছে কনকনে শীত। বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। রানা, আমাদের জানান যে শীতের প্রভাবে জনজীবনে প্রভাবটা কেমন পড়ছে এবং কি বলছেন নিম্ন আয়ের মানুষ। লীনা, আপনি যেমনটি বলছিলেন যে প্রতিদিনই কিন্তু কুড়িগ্রামে যে তাপমাত্রা সেটি কিন্তু বাড়া কমা করছে, যার কারণে কিন্তু এখানকার মানুষ আসলে অস্বস্তিতে পড়েছে। এছাড়াও দিনের বেলা সূর্যের দেখা মিললেও কিন্তু সকাল এবং রাত্রে ঠান্ডা চরম আকারে আসলে অনুভূত হচ্ছে, যার কারণে এখানকার যারা শ্রমজীবী মানুষ বা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিপাকে পড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে
সূর্যের দেখা মিললেও কিন্তু উত্তরীয় যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার কারণে কিন্তু ঠান্ডা আসলে ব্যাপক অনুভূত হচ্ছে, যার কারণে এখানকার মানুষ আসলে বিপাকে পড়েছে। আমরা দেখেছি যে যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু সকালে আসলে কাজের সন্ধানে বাইর হয়েছে, তারা কিন্তু অনেক কষ্ট নিয়ে মাঠে ঘাটে আসলে কাজ করছে। তারা বলছেন যে এই ঠান্ডায় আসলে কাজ করার কারণে তাদের হাত পা আসলে বরফ হয়ে যাচ্ছে। তারা বলছেন যে রোদ যেটি ওঠে, রোদ আসলে যেমন বেলা বাড়ার কারণে কিন্তু একটু রোদের দেখা মেলে, রোদ না উঠলে কিন্তু এখানকার মানুষ আরো চরম আসলে দুর্ভোগে পড়তো। আমি এখানে একজন রয়েছে দিনমজুর মানুষ, আমি যদি একটু জানতে চাই, আপনি একটু বলবেন যে কেমন ঠান্ডা দেখছেন, কি অবস্থা সব মিলে? ঠান্ডা, প্রচুর ঠান্ডা, রাত্রে আর দিনে সকালে প্রচুর ঠান্ডা। ঠান্ডাতে আর থাকা যায় না, কাজ করতে পারতেছি না। এখন একটু বেলা উঠছে দেখি, এই জন্য বর্তমানে কাজ করতেছি, না হলে পারতাম না। কালকেও বইয়েছিলাম। লিনা, আপনাকে জানিয়ে রাখি, আমি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার, ওনার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তিনি বলছেন যে এ মাসে 1 থেকে 2টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এ জেলায়। এছাড়াও কিন্তু এই ঠান্ডা এবং শীতের কারণে কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই জেনারেল হাসপাতাল শীতজনিত যে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও স্থানীয় প্রশাসন এই শীত নিবারণে কিন্তু জেলার 9 উপজেলায় 27 লাখ টাকা এবং 12,000 শীত বস্ত্র হিসেবে কম্বল 9 উপজেলায় আসলে দিয়েছে, সেগুলো কিন্তু আসলে পর্যায়ক্রমে আসলে বিতরণ চলছে। লিনা, এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা। দেখছেন সংবাদ সকাল। অস্তিত্ব সংকটে সাভারের ঐতিহাসিক দেওয়ানবাড়ি কমপ্লেক্স মসজিদ। রাজুককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদ ভবনের সামনে পুকুর ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে মার্কেট ভবন সহ নানা স্থাপনা। এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ স্থানীয়রা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দেওয়ান ইমনের তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। কৌতূহলী দুরন্ত কিশোর অনুকে ধর্মশিক্ষা নিতে মাদ্রাসায় পাঠায় বাবা। মাটির ময়না চলচ্চিত্রের সেই মাদ্রাসা ভবনটি মূলত সাভারের আমিনবাজারের ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ি কমপ্লেক্স। 18 শতকে জনাব আলী হাজি নামে এক ব্যক্তি তুরাগের তীরে নির্মাণ করেন এ বাড়ি। চলচ্চিত্রটিতে বাড়ির সামনে দেখা যায় 4 ঘাট বিশিষ্ট স্বচ্ছ জলের পুকুর, কারুকার্যময় সীমানা প্রাচীর ও 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। বর্তমানে ভবনটি দেখে এর প্রাচীন জৌলুস বোঝার উপায় নেই। বাড়ির সামনের পুকুরটি ভরাট করে গড়ে তোলা হয়েছে মার্কেট, চলছে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি, হারিয়েছে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর। আগে তো খুব সুন্দর পুকুর ছিল, এখন তো এটা ভরাট করে শেষ করছে। একটা রাজুকের নোটিশ ছিল, এই নোটিশ অমান্য করেই তারা এগুলো করছে। অনেক বাইরের লোক আইতে এই বাড়িটা দেখবে বিলা, বিদেশিরাই তো সিন লয়ে গেত, ছবি লয়ে গেত। এই বাড়িটা অনেক সৌন্দর্য আসলে। তো প্রাচীন এই স্থাপনাটি ভরাট ও বিক্রি বন্ধে 2021 সালের 28 ডিসেম্বর নিষেধাজ্ঞা জারি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে গ্যাজেটভুক্ত সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় হাজী আব্দুস সবুর এবং তার 2 ছেলে অনিক ও ইমন। পুকুর ভরাট করে মার্কেট বানিয়ে ভাড়া দেওয়ার পাশাপাশি গড়ে তুলেছেন ফাতেমা কমপ্লেক্স। রাজু কি করবে, একটা যে করে সেটা হলো এসব করার পরে দিয়েছে, আগে কোনো নোটিশ দেয় না। 200 বছরের পুরনো স্থাপত্য রক্ষায় ব্যবস্থা নিতে আমিনবাজার ইউনিয়ন পরিষদ ও সাভার মডেল থানা কর্তৃপক্ষকে রাজুকের পক্ষ থেকে আহ্বান করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বর্তমান প্যানেল চেয়ারম্যান বলছেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এটা যদি আমার ডিসি অফিস কিংবা ইউনিয়ন অফিস থেকে যদি চিঠি আসে যে এটা সরকারি জায়গা, যে ভরাট করে হলে উচ্ছেদ করানো লাগবে, উচ্ছেদ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সবই ব্যবস্থা নিব। ইতিহাস ঐতিহ্যের এ ভবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বিশেষজ্ঞদের। সরকার, বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এর গুরুত্বটা অনুধাবন করেন, এটা অর্থ করতে পারেন, তাহলে অবশ্যই এটা রক্ষা করবে বলে আমি আশা করি। প্রাচীন এ স্থাপনাটিকে সংরক্ষণ করতে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা সাভারবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে দাপিয়ে বেড়াচ্ছে 25,000 অটোরিকশা। তীব্র যানজটের নাকাল নগরবাসী। ট্রাফিক নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। এসব যানের বৈধতা নিয়ে পৌর কর্তৃপক্ষকে দুষছে বিআরটিএ।
সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। জয়পুরহাটের সড়কে বেড়েছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। শহর ও জেলার বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 25,000 ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও অটোরিকশা। এসব যানের চালকদের নেই কোনো লাইসেন্স, নেই প্রশিক্ষণ। যত্রতত্র চলাচল ও ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। লেগে থাকে যানজট। 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে 1 ঘন্টা। যানজট নিরসনে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ চান শহরবাসী। আমার বাড়ি খন্দনকুটিবাড়ি ব্রিজ, ওখান থেকে আসতে আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। অথচ যদি যানজট মুক্ত থাকতো তাহলে আমার 10 থেকে 15 মিনিট আমি শহরে আসতে পারতাম। দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এরা যেন ভাগ ভাগ করে দেয়। ব্যাটারি চালিত অটোরিকশা গুলো শহরে যদি না আসে এই একটা ব্যবস্থা করতে হবে এবং লোকেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। সড়ক দাপিয়ে বেড়ানো এসব অবৈধ যানকে টাকার বিনিময়ে বৈধতা দেয় পৌর কর্তৃপক্ষ। পৌরসভার লাইসেন্স পরিদর্শক বললেন, পৌর পরিষদের সিদ্ধান্ত মতেই লাইসেন্স দেওয়া হয় এসব অবৈধ যানকে। ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, অটোরিকশা এগুলোর লাইসেন্স পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক কার্যকরী করা হয় এবং লাইসেন্স পরিদর্শক হিসাবে আমাকে যেহেতু নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী আমি এই লাইসেন্সগুলি প্রদান করে থাকি। পৌরসভা এসব যানের রেজিস্ট্রেশন দিতে পারে কিনা তা জানা নেই বিআরটি এর এই কর্মকর্তার। পৌরসভা কিছু গাড়ি হয়তো টোকেন বেসিসে রেজিস্ট্রেশনের আওতায় তারা আনছে, কিন্তু এটা আইনসিদ্ধ কতটুকু আমার জানা নাই। পৌরসভা দিতে পারে কিনা। আমরা যতটুকু জানি যে যদি কোনো ভেহিকেল রাস্তায় চলে বা এটার কোনো রেজিস্ট্রেশন নিতে হয় সেক্ষেত্রে এটার টোটাল অথরিটিটা হচ্ছে বিআরটি এর কাছে। ট্রাফিক পুলিশ বলছে, সড়কে অতিমাত্রায় এসব অবৈধ যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আমাদের যে রাস্তার আয়তন, এই রাস্তার আয়তনের তুলনায় অধিক সংখ্যক ইজিবাইক রিকশা চলাচল করছে। এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। যে অবৈধ যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পৌরসভা কর্তৃক ব্যাটারি চালিত ছোট বড় রিকশা, অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে 1807টি। তবে জেলার শ্রমিক সংগঠনগুলোর সূত্র অনুযায়ী সড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 25,000 যানবাহন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জ পেচারকান্দা সেতুর বর্ধিতকরণ ও সংস্কার কাজের মেয়াদ শেষ হয়েছে 6 মাস আগে, তবে এখনো অসম্পূর্ণ প্রায় 35% কাজ। বিকল্প ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে লাখো মানুষ। মানিকগঞ্জ থেকে আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। 2008 সালে এলজিডির অধীনে ধলেশ্বরী নদীর উপর নির্মাণ করা হলেও বন্যার ভাঙনে সেতুর উত্তর পাশে সড়ক নদীতে বিলীন হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। পরে 2023-24 অর্থ বছরে 2,55 লাখ টাকা ব্যয়ে 25.8 মিটার সেতুর বৃদ্ধি ও সম্পূর্ণ সেতুর সংস্কার কাজ হাতে নেয় এলজিডি। চলতি বছরের 20 জুলাইয়ের মধ্যে তা বাস্তবায়নের কথা থাকলেও এখনও বাকি 35% কাজ। যানবাহন নিয়ে জেলা সদরে যেতে হচ্ছে কমপক্ষে 15 কিলোমিটার ঘুরে। জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়ে কাছের মই ও ট্রলার ব্যবহার করে নদী পার হচ্ছেন স্থানীয়রা। এই ঢালটা উঠতে যে এত কষ্ট, আপনার বৃদ্ধ মানুষের কথা কি বলবো, আমি নিজেই হাঁপিয়ে যাই, আমার হার্টবিট বেড়ে যায়। অনেক জায়গার লোক এই রাস্তায় চলাফেরা করে। যে অবস্থায় আছে তাতে জনগণ খুব অসুবিধা হচ্ছে। রাত্রি দিনে সারা রাতে কিন্তু মানুষ যাতায়াত করে। ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হয়ে গেছে, এখনো দীর্ঘগতিতে কাজ চলছে, ব্রিজের কাজও ভালো হচ্ছে না। হাঁটা চলা করতে অসুবিধা, বাঁশের মই ব্যবহার করতে হয়, আবার মাঝে মাঝে ভাঙে যায়। ট্রলারে কত সময় দেখা যায় স্কুলে আসার সময় দেরি হয়ে যায়, ওই সময় এক সময় পারে আসে, এক সময় পারে আসে। দেশের পথ পরিবর্তনের কারণে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন হয়নি। আগামী 2 মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানান এলজিডির এই নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে আমরা ঠিকাদারকে তাগাদা দেওয়ার পর ঠিকাদার পুনরায় মোবিলাইজেশন হয়েছে, কাজ শুরু হয়েছে। আজকেই একটি স্ল্যাবের ঢালের কাজ চলমান। নতুন একটি ওয়ার্ক প্ল্যান নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী 2 মাসের মাঝে ব্রিজের কাজটি সম্পন্ন করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে। জনগণের ভোগান্তি লাঘবে সেতুর কাজ দ্রুত শেষ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, কপকে অনেক বেশি জটিল করে ফেলা হয়েছে। একই সঙ্গে বিশ্বের যে অর্থনৈতিক মডেল দাঁড়িয়েছে তা থেকে কেউ সরে আসতে চাইছে না।
29তম কপ সম্মেলন নিয়ে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত আলোচনা সভায় একথা বলেন পরিবেশ উপদেষ্টা। বলেন, জীবাশ্ম জ্বালানি বিক্রয়কারী দেশগুলোর অর্থনৈতিক সংকটের বিপরীতে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর রয়েছে ভৌগোলিক অস্তিত্বের প্রশ্ন, যাদের বিপক্ষে দাঁড়িয়ে দর কষাকষি অসম প্রতিযোগিতা। তাই সমস্যা নিরসনের রাজনৈতিক শক্ত অবস্থানের পাশাপাশি প্রয়োজন নতুন প্রজন্মকে সাথে নেওয়া, তবে প্রচলিত ছকে বেঁধে নয়। জনগণকে বাড়াতে হবে বাজেট এবং সক্ষমতা। তেল রপ্তানিকারক দেশগুলো তাদের একটা বড় বিষয় হচ্ছে যে আমার অর্থনীতি তো তেলের উপরই নির্ভরশীল। এখন তোমরা ফসিল ফুয়েল থেকে সরতে বললে তো আমি সরতে পারবো না। আমাদের মতন দেশগুলোর বিষয় হচ্ছে যে যদি জলবায়ু পরিবর্তন হয়েই যায় যেভাবে করে আইপিসিসি বলছে, তাহলে তো আমাদের অস্তিত্বই থাকবে না। 1% করে কৃষি জমি আমাদের প্রতি বছর কমছে। এখন আমরা কত টাকা নিয়ে আসলে অ্যাডাপ্ট করতে পারবো, এটা তো একটা বড় বিষয় আছে। আমাদের ডিফরেস্টেশন হচ্ছে গ্লোবাল ডিফরেস্টেশন রেটের দ্বিগুণ। এটা আশা করা ঠিক না যে অল্প সময়ই এটা ফিক্স করে ফেলা যাবে, কিন্তু এটা একটা জায়গায় অ্যারেস্ট করার প্রক্রিয়া হয়তো শুরু হবে। দর্শক, পৌষের শুরু থেকে জয়পুরহাটে কুয়াশা কিছুটা কম থাকলেও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। শীতের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, আমাদের জানাবে যে এই তীব্র শীতে খেটে খাওয়া মানুষদের কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের 0 পয়েন্ট। এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদের চত্বরে আর কি। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই যে শীত কিন্তু এই গত কয়েকদিন আগে কিন্তু টানা কিন্তু গভীর মানে চরমভাবে শীতে জবুথবু হয়ে গিয়েছিল, কিন্তু এই প্রায় 4-5 দিন থেকে কিন্তু জয়পুরহাটের বিভিন্ন যে আশপাশের উপজেলা সব উপজেলাতেই কিন্তু মোটামুটি সকাল পর্যন্ত যে শীত মানে মোটামুটি থাকে এবং সকাল 8টা-9টার পর থেকে কিন্তু রোদ ওঠে। কিন্তু যে সাধারণ যে এখানে যে কৃষি নির্ভর এলাকায় কিন্তু সকালে যে আলু লাগানো হয়েছে, কৃষকরা আলু লাগানোর পর যে আলু পরিচর্যা সকাল থেকে করে, তো এতে কিন্তু কৃষকরা যেটি জানিয়েছেন যে সকালের দিকে তারা কিন্তু খুব মানে ফজরের নামাজের পর থেকে তারা কাজ শুরু করে। মোটামুটি তারা সকালের সময়টা একটু কষ্ট নিয়েই করে, কিন্তু ঘন কুয়াশা এবং যে দমকা বাতাস থাকে তাহলে তারা কিন্তু আরো কষ্টের মধ্যে পড়ে যায়। তো এই গত 4-5 দিন থেকে কিন্তু তারা মানে বাতাস আছে কিন্তু কুয়াশাটা একটু কম। তো আর আরেকটা বিষয়, এখানে যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু যেটি জানিয়েছেন যে সকালের দিকে তারা কিন্তু খুব কষ্টেই কাজকর্ম করছে। আমি এখানে একজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, তিনি অবশ্য এখানে একজন শ্রমিক নেতা। তো তার সঙ্গে আমি কথা বলে জানতে চাই শীতের প্রকোপ বা শীতের অবস্থা নিয়ে। আপনারা তো শ্রমিক নিয়ে কাজ করেন, তো কি অবস্থা? ধন্যবাদ ডিস্ট্রিবিউটে। জয়পুরহাটে গত 1 সপ্তাহ যাবত যে পরিমাণ শীত পড়ছে, শ্রমজীবী কৃষিজীবী শ্রমিক ভাইয়েরা খুব কষ্টের মধ্যে আছে। আমি আল্লাহ পাক দরবারের কাছে শুকরিয়া আদায় করি, শীতটা খুব দ্রুত চলে যায়, খেটে খাওয়া মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে জীবিকা নির্ভর করে। ধন্যবাদ ডিস্ট্রিবিউটে। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে এখানে যে সাধারণ যে শ্রমিকরা আছে, শ্রমিকরা কিন্তু বেশি কষ্টে আছে। রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, অটো শ্রমিক, পাশাপাশি যে দিন মজুরগুলো যারা প্রতিদিনই কিন্তু নিম্ন আয়ের মানুষ, তারা কাজ যারা প্রতিদিনই কিন্তু 400-500 টাকা কাজ করে, তারা কিন্তু অনেক সময় কাজও পাচ্ছে না। আর কৃষকদের যেটা একটা সুবিধা হয়েছে, যেটা কৃষকরা জানিয়েছেন যে স্থানীয় যে শীতকালীন যে সবজি আছে এই সবজিগুলো কিন্তু তারা এই স্থানীয় বাজারে, কারণ এটা সকাল থেকে মানে তুলে সকাল 10টার মধ্যে কিন্তু স্থানীয় বাজারে বেচা কিনা প্রায় শেষের দিকে পাইকারি বাজারে বিক্রি হয়। তো সব মিলে বলা যায় যে কৃষকরা মানে মোটামুটি এই 1 সপ্তাহ থেকে কিন্তু সরবরাহটা একটু ভালো করতে পারছে। তো এই সরবরাহের কারণে কিন্তু এখানে সবজির দাম কিন্তু মোটামুটি একটু নিম্ন পর্যায়ে আছে, স্বাভাবিক আছে। কিন্তু এখানে কিন্তু অন্য যে সমস্যাগুলো, যেটা যে বাজারের যে সয়াবিন তেল বা মাছ মাংসের দাম কিন্তু
মানে বেশি আর কি। সব মিলে বলা যায় যে শীত বর্তমানে যে অবস্থা আছে স্বাভাবিক আছে। আজকের যে স্থানীয় আবহাওয়া অফিস নেই, নওগাঁ জেলার বদলগাছি উপজেলা পাশের উপজেলা, আমাদের জয়পুরহাটের পাশের উপজেলার আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন সেটা হচ্ছে যে 12.00 সর্বনিম্ন তাপমাত্রা। এই ছিল আমার জয়পুরহাট থেকে শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা। দেখছেন সংবাদ সকাল। এদিকে পলাতক শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠি গ্রহণ করলেও কোনো মন্তব্য করেনি দিল্লি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। স্থানীয় সময় সোমবার এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। মুখপাত্র জয়সওয়াল জানান, বাংলাদেশ হাইকমিশনের কাছে থেকে হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি একটি কূটনৈতিক নোট পেয়েছে নয়াদিল্লি। তবে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় সম্পৃক্ততা মামলার আসামি হাসিনাকে ফেরত দেয়া হবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। একবেলা খাবারের জন্য সিরিয়াবাসীকে গুনতে হচ্ছে 40 থেকে 50 হাজার লিরা, যা বাংলাদেশি টাকায় কয়েক লাখ টাকা। এক টুকরো শুকনো রুটি কিনতেও হিমশিম খাচ্ছে লোকজন। এ পরিস্থিতিতে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর জোর দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং সিরিয়ান নেতারা। লুৎফর কবিরের রিপোর্ট। জেঁকে বসেছে শীত, কুয়াশাচ্ছন্ন সকালে শুকনো রুটি তৈরিতে ব্যস্ত দোকানিরা। দোকানে দোকানে ক্রেতাদেরও চাপ। এ চিত্র সিরিয়ার রাজধানী দামেস্কে। তবে সাধারণ রুটি থেকে সবকিছুতেই চড়া দাম। ডলারের বিপরীতে সিরিয়ার মুদ্রা লিরা বা পাউন্ডের মান তলানিতে ঠেকায় খাবার কিনতে রীতিমতো হাঁপিয়ে উঠছে সাধারণ মানুষ। বাশার আল আসাদ সরকার পতনের পর সিরিয়ার এখন ভবিষ্যৎ কোন পথে, সেই প্রশ্ন অনেকের মনে। 2 কেজি টমেটো এবং 1 কেজি পেঁয়াজ লাগলে সেক্ষেত্রে একবেলা খাবারের জন্য আপনাকে গুনতে হবে 40 থেকে 50 হাজার পাউন্ড। সেক্ষেত্রে সবজির চেয়ে মাংস কেনা উচিত। আমি বেসরকারি জায়গায় কাজ করি, তাই রুটি কিনতে পারছি, কিন্তু যারা গ্রামে আছেন তাদের চাকরির সুযোগ নেই। আশা করি সামনে দাম কমবে, সবাই খরচ কমিয়ে চলছে। আসাদের আমল থেকেই সিরিয়ার অর্থনীতির বেহাল দশা। সরকার পতনের সঙ্গে নতুন পথে হাঁটছে দেশটির সরকার। তবে দেশ পুনর্গঠনে সবার আগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজন। দামেস্কে দেশটির নতুন প্রশাসনের নেতা আহমেদ আল সারা এবং তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিরিয়ার উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপর জোর দেন তারা। এছাড়া সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দেন আল সারার। এদিকে আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে সিরিয়ার গোলান মালভূমির বাফার জোনে আরও ইসরায়েলের সশস্ত্র সেনার বহর ঢুকতে দেখা গেছে। রোববার সেখানে প্রবেশের সময় বিজয়ের চিহ্ন দেখায় সেনারা। এ অঞ্চলে ইসরায়েলের সামরিক তৎপরতায় উত্তেজনা বাড়তে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ফলে শান্তিরক্ষী মিশনের কার্যক্রম আরও 6 মাস বৃদ্ধি করার পরও আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার খবর। এনসিএল টি-20-র ফাইনালে আজ মুখোমুখি হবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিততে মুখিয়ে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়। টি-20তে নতুন তারকা তুলে আনার প্রচেষ্টায় বিসিবির জমকালো আয়োজন। প্রথমবারের মতো মাঠে গড়া জাতীয় ক্রিকেট লিগ টি-20 ফরম্যাটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে 12 দিন চলে ঘরোয়া ক্রিকেটের এই লড়াই। নানা নাটকীয়তা শেষে ফাইনালে উঠে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। গ্রুপ পর্বের পুরোটা জুড়েই আধিপত্য ধরে রেখেছিল ঢাকা মেট্রো।
সঙ্গে লড়াই করেছে রংপুর বিভাগ। অনুমিতভাবেই লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের প্রথম 2 দল তারাই। 7 ম্যাচে 7টিতে জিতে চমক জাগায় ঢাকা মেট্রো। এরপর প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরে সরাসরি ফাইনাল খেলার স্বপ্ন ধূলিসাৎ হয় রাজধানীর এই দলটির। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে 38 রানে হারিয়ে ফাইনালে ওঠে ঢাকা। ফাইনালে ওঠার পথে ঢাকাকে সামনে থেকে নেতৃত্ব দেন নাইম শেখ। অসাধারণ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। 9 ম্যাচে প্রায় 33 গড়ে করেন 316 রান, যা টুর্নামেন্ট সর্বোচ্চ। অন্যদিকে টানা 5 জয়ে টুর্নামেন্ট শুরু করে রংপুর বিভাগ, কিন্তু এরপরই হয় ছন্দপতন। টানা 2 ম্যাচ হেরে টেবিলের 2 থেকে শেষ করে গ্রুপ পর্ব। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে 4 উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কাটে আগ্রহীর দল। রংপুরের আলাউদ্দিন বাবু 8 ম্যাচে 16 উইকেট নিয়ে আছেন সেরা বোলারদের তালিকার 2-এ। ফাইনালের আগে 2 বার মুখোমুখি হয় ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। 2 ম্যাচেই আসে ভিন্ন ফলাফল। লিগ পর্বে রংপুরকে 7 উইকেটে হারালেও নকআউট পর্বে রংপুরের কাছে 4 উইকেটে হারে ঢাকা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতা না হওয়ায় অর্থের তেমন ছড়াছড়ি নেই NCL T20-তে, তবে থাকছে বেশ কয়েকটি পুরস্কার। ইতিমধ্যেই প্রাইজ মানিও জানিয়ে দিয়েছে বিসিবি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে 20 লাখ টাকা, আর রানার্স আপ দল ঘরে তুলবে 10 লাখ। আসলে সেরা ক্রিকেটার পাবেন 1 লাখ টাকা, আর সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর প্রত্যেককে দেয়া হবে 50,000 টাকা করে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল ঢাকা, চিঠি পেয়েছে দিল্লি। কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চেতনার কথা বলে বাংলাদেশকে ইজারা দিয়েছিল শেখ হাসিনার ষড়যন্ত্র রুখতে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের। স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করে। বিদ্যুৎ পৃষ্ঠে নিহতের ঘটনাকে হত্যা দেখিয়ে ট্রাইব্যুনালে মামলা, খোদ নিহতের বাবা। তদন্তে অব্যাহতির আশা। আমার এই কাগজপাতি নিয়ে ও যে চাচ্ছে দিচ্ছি, অথচ এই কাগজপাতি নিয়ে কারাই মামলা করছে আমি কিছুই জানি না বাবা। আমি অন্ধ, আমার চোখ একটা চোখ আছে। চাঁদপুরে মেঘনায় জাহাজে মিলল 7 মরদেহ, আহত একজনকে হাসপাতালে ভর্তি। ডাকাতের হামলায় মৃত্যু বলছে পুলিশ। অস্তিত্ব সংকটে ঐতিহাসিক দেওয়ানবাড়ি কমপ্লেক্স মসজিদ, নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট ও নানা স্থাপনা সংরক্ষণের দাবি। সিলেটে NCL T20 ফাইনালে দুপুরে মুখোমুখি রংপুর ও ঢাকা মেট্রো। প্রথম শিরোপা জিততে মুখিয়ে 2 দল। এই ছিল এখনকার সংবাদ সকালে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।